শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, যে অংশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তাছাড়া যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন বা দিচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই অংশটুকু। তো আমরা জানি সমাস পড়তে অনেক সময় লাগে, অনেক টেকনিকে মানুষ সমাজটা পড়ায় বা পড়ানো হয়। আজকে আমরা সমাসের যে গুরুত্বপূর্ণ অংশটুকু, যেখান থেকে আসলে ম্যাক্সিমাম সবে প্রশ্ন হয়, সেই তিনটা অংশ থেকে আমরা শর্টকাট একটু আলোচনা করব, যাতে করে দ্রুত সময়ে কিভাবে মনে রাখা যায় সেই টেকনিকটা। তাহলে আমরা অল্প কথায় আলোচনা করি যে বিষয়টা কি। সমাসের কর্মদ্বারয় সমাসের তিনটা অংশ, যেখান থেকে মূলত বিভিন্ন সময় প্রশ্ন হয়ে থাকে। এক হলো উপমান কর্মদ্বারয় সমাস, উপমিত কর্মদ্বারয় সমাস এবং রূপক কর্মদ্বারয় সমাস। তো এই তিনটা থেকে যেহেতু প্রশ্ন হয় এবং অনেকে বলে যে জিনিসটা আসলে বুঝি না, অনেক সময় ভুল হয়, তারপরে মাথায় কাজ করে না, ধরা যায় না। তো এই পথে আমি না হেঁটে আমি খুব শর্টকাট একটা টেকনিক ফলো করে আমরা সেটা অল্প সময়ের মধ্যে শেখার চেষ্টা করব। আমরা প্রথমেই যেটা বলবো যে বা টেকনিক এক যদি আমরা ধরে নিই, যে দুটা যদি বিশেষ্য থাকে, আমরা সমাসের যে সমস্ত পদ থাকে, সমস্ত পদের দুটা যে শব্দ থাকে, প্রত্যেকটা সমস্ত পদে কর্মদ্বারয় সমাসের ক্ষেত্রে দুটো শব্দ থাকে। এই দুটা শব্দে যদি দুটা শব্দে দুটাই নাউন হয়, অর্থাৎ বিশেষ্য যোগ বিশেষ্য হয়, তাহলে সেটা হবে উপমিত কর্মদ্বারয় সমাস। আমি আবার বলছি যে বিশেষ্য যোগ বিশেষ্য যদি হয়, তাহলে দুটায় হওয়ার কারণে সেটা উপমিত কর্মদ্বারয় সমাস হবে। তাহলে আমরা উদাহরণ দিই যে পুরুষ সিংহ, তাহলে পুরুষ যোগ সিংহ, পুরুষও নাউন বা বিশেষ্য শব্দ এবং সিংহটাও বিশেষ্য শব্দ। তাহলে আমরা দেখলাম যে পুরুষ এবং সিংহ দুইটা যদি নাউন হয়, তাহলে সেটা উপমিত কর্মদ্বারয় সমাস হবে। আবার যদি বলি আমরা মুখ চন্দ্র, তাহলে মুখটা বিশেষ্য শব্দ এবং চন্দ্র বিশেষ্য শব্দ, সুতরাং এটাও উপমিত কর্মদ্বারয় সমাস হবে। এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারবো। আমি যদি একটু উদাহরণ দিকে তাকাই, বাহুলতা, বাহু যোগ লতা, বাহু মানে হাত আর লতা দুইটি নাউন, সুতরাং সেটা হবে উপমিত কর্মদ্বারয় সমাস। আবার হলো কর পল্লব, এটাও উপমিত কর্মদ্বারয় সমাস। আমরা আরো দেখতে পারবো যে পদ্ম চক্ষু উপমিত কর্মদ্বারয় সমাস, কর পল্লব উপমিত কর্মদ্বারয় সমাস, তারপরে অলকপি উপমিত কর্মদ্বারয় সমাস। তাহলে আমরা উপমান কর্মদ্বারয় সমাসে যাই, যদি টেকনিক 2 যদি আমরা অনুসরণ করি, আমরা দেখব যে বিশেষ্য যোগ বিশেষণ, অর্থাৎ একটা নাউন এবং একটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটা হবে উপমান কর্মদ্বারয় সমাস। তাহলে এই উপমান কর্মদ্বারয় সমাসটা আমরা যারা দেখলাম যে নাউন যোগ অ্যাডজেক্টিভ, আমি যদি বাংলায় বলি তাহলে বিশেষ্য যোগ বিশেষণ। তাহলে আমরা দেখি উদাহরণ। তো প্রথম উদাহরণটা হলো তুষার শুভ্র। তুষার শুভ্র, তুষার হলো নাউন, শুভ্র হলো অ্যাডজেক্টিভ, সুতরাং এটা উপমান কর্মদ্বারয় সমাস। আবার যদি আমরা বলি অরুণ রাঙা, অরুণ সূর্য, রাঙা হলো অ্যাডজেক্টিভ, সুতরাং এটা উপমান কর্মদ্বারয় সমাস। তারপরে আমরা বলতে পারি গজ মূর্খ, বক ধার্মিক, তারপরে বলা যায় কুসুম কোমল, বজ্র কঠোর, এরকম শব্দগুলো আসলে উপমান কর্মদ্বারয় সমাস। আমরা 3 নাম্বার দেখব যে রূপক কর্মদ্বারয় সমাস। অনেকে বলে যে মাঝে বা রূপক কথাটা থাকলে সেটা রূপক কর্মদ্বারয় হবে। সেটা যদি বেশ বাক্য দেয়া থাকে তাহলে সেটা হয়তো ধরা যায়, কিন্তু বেশ বাক্য না দেখা থাকলে আমরা সেটা কি করব। তা আমরা দেখব যে দুইটা যে অংশ থাকে, যেমন মন মাঝি, দুইটা অংশ, এই দুইটা অংশের প্রথম যে অংশটুকু থাকে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু কেবলমাত্র উপলব্ধি করা যায়। যেমন মন, মন কিন্তু ধরা ছোঁয়া যায় না, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বলতে পারবো
যে মন মাঝি এটা রূপক কর্মধারয় সমাস। আমরা আরো যদি বলি যে বিষাদ সিন্ধু, বিষাদ অ্যাবস্ট্রাক্ট নাউনের হয়, অর্থাৎ এটা ছোঁয়া যায় না, ধরা যায় না, উপলব্ধি করা যায়, এরকম যদি হয় তাহলে সেটা রূপক কর্মধারয় সমাস। আমরা যদি আর কয়েকটা উদাহরণ দেখি, পরাণ পাখি রূপক কর্মধারয় সমাস হবে। আবার যদি দেখি আমরা মোহ নিদ্রা, তো মোহ ধরা ছোঁয়া যায় না, সুতরাং সেটা উপমান রূপক কর্মধারয় সমাস হবে। এরকম ভাবে আমরা এই অল্প কথায় আমরা কিন্তু শিখতে পারলাম যে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। ধন্যবাদ সবাইকে।